প্রিয় দর্শক, আপনারা জানেন বাঙালির রাজনৈতিক ইতিহাসে বেশ কয়েকটি দিন ও মাস বেশ গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চ তেমনি একটি মাস, যে মাসে বাঙালি জাতি শুরু করেছিল মহান স্বাধীনতা যুদ্ধ। ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। অগ্নিঝরা মার্চকে তুলে ধরতে এনটিভির বিশেষ অনুষ্ঠান ৭১-এর মার্চ। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী, সাবেক মন্ত্রী আসম আব্দুর রব। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ৭১ যে অগ্নিঝরা মার্চ, আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলি, আমাদের আসলে ইতিহাস অনেক দীর্ঘ। স্বাধীনতা এই মার্চের আসার আগেও অনেক অনেক দীর্ঘ ইতিহাস আছে। আমরা সেই ৬ দফা থেকে আরম্ভ করে আগের যদি বলি ভাষা আন্দোলন অনেক আছে, কিন্তু আমরা মার্চ মাস থেকে শুরু করতে চাই, এই মাসটাকেই তুলে ধরতে চাই। এই মাসে আমরা যদি দেখি যে শুরুর দিকে যদি তাকাই, ২রা মার্চ থেকে ঢাকায় সর্বাত্মক হরতাল শুরু হয়, সামরিক জান্তা সান্ধ্য আইন শুরু করে, জনগণ তা অগ্রাহ্য করে, মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে শহর। আর ওই ২ তারিখে আপনারা একটা ঐতিহাসিক কাজ করেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলায় আপনি স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। ৩ তারিখে আমরা দেখি যে ছাত্রলীগ পল্টন ময়দানে জনসভা করে, সেখানে বঙ্গবন্ধু বক্তব্য দেন। আপনারা চেয়েছিলেন যে স্বাধীনতার ঘোষণা দিক। এই যে ঘটনাগুলো আপনার অবশ্যই সে কথা মনে পড়ছে, আপনি যদি শুরু করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের কলা কৌশলী এবং আপনাকে। ঐতিহাসিক মার্চ মাস বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। বাংলাদেশ জাতির ইতিহাসে এর চেয়ে বড় উল্লেখযোগ্য আর কোনো মাস নেই। মার্চে আসলে আমাদের বক্তব্য চলে যাবে একটু পিছন থেকে। হঠাৎ করে কিন্তু মার্চে ঘটনা ঘটেনি। পাকিস্তানিরা হঠাৎ করে আক্রমণ করেনি, আর আমরাও হঠাৎ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়িনি। ১৯৬২ সনে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরিফ আহমেদের নেতৃত্বে একটা নিউক্লিয়াস তৈরি হয়। নিউক্লিয়াস স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ। এটা সংক্ষেপের নাম ছিল বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বা লিবারেশন ফোর্স। স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদের বা মুক্তিযুদ্ধের সংগ্রামের ব্রোঞ্জ যেটা, সেটা হলো এটা। তো এখান থেকে আমি দীর্ঘ ওদিকে যাচ্ছি না, আমি মার্চ মাসে চলে আসতেছি। ১ মার্চ যখন ইয়াহিয়া খান ঘোষণা করেন যে ৩রা মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসবে না, আমি ছিলাম জগন্নাথ কলেজে, সেটা এখন বিশ্ববিদ্যালয়। পূর্ব রাত্রে আমার কাছে একটা সংবাদ ছিল যে কালকে দুপুরের পাকিস্তান রেডিওর খবর শুনবেন, আপনাদের জন্য একটা মেসেজ আছে। এটা অজানা একটা টেলিফোন থেকে আসছে। ইকবাল হলের প্রভোস্টের রুমটা আমরা তখন কন্ট্রোল রুম হিসাবে কাজ করতেছিলাম। আমি সেই হিসেবে একটা ওয়ান ব্যান্ড রেডিও নিয়ে জগন্নাথ কলেজে যাই। এখানে একটা পরিচিতি সভা ছিল কলেজ ছাত্র সংসদের নির্বাচনে। আপনি তখন ডাকসুর ভিপি? আমি তখন ডাকসুর ভিপি। তো সেখানে ঠিক ১২টা মতো সম্ভবত, আমার যদি ভুল না হয়, রেডিওটা অন করার সাথে সাথে প্রথম নিউজটা আসলো যে জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সাথে সাথে ওখানে স্লোগান উঠাইলাম, বীর বাঙালি অস্ত্রতর বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পাঞ্জাব না বাংলা, বাংলা পেন্ডিনে ঢাকা ঢাকা, মাগো আজ শপথ নিলাম তো তোমার আবার স্বাধীন করো। ওখান থেকে মিছিল করে বের হয়ে আসলাম কায়েদে আজম কলেজে, যেটার নাম এখন সোহরাওয়ার্দী কলেজ। ওই সাইনবোর্ডটা ভেঙে ফেললাম, ভেঙে ওখানে সোহরাওয়ার্দী কলেজের কাগজে লিখে লাগাই দেওয়া হলো। আজকে যে মুক্তিযোদ্ধা মন্ত্রী কাজী আকমা মোজাম্মেল, সে তখন ওই কলেজে থাকার আমাদের ছাত্রলীগের নেতা। আচ্ছা। তাকে সাথে নিয়ে আমি নবাবপুর থেকে নবাবপুর হয়ে বাইতুল মোকরম পথে আসতেছি। রাস্তায় তখন আর কোনো মানুষ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। একইভাবে আমার বন্ধু আব্দুল কুদ্দুস মাখন, ডাকসুর সাধারণ সম্পাদক, তাকেও বলে গিয়েছিলাম যে যদি এই ধরনের কোনো খবর আসে তাহলে তুমিও সেখান থেকে মিছিল নিয়ে বাইতুল মোকাররম আসবে। আমাদের 2 মিছিল আসার পরে বাইতুল মোকাররম মানুষে ভরে গেল। বন্দুকের দোকানটা খসরু মন্টুরা লুট করে ফেললেন, কিন্তু পাশে একটা স্বর্ণের দোকান, ওইটাতে হাত দিলেন না। আজকের কনটেক্সটে জিনিসটা চিন্তা করলে বোঝা যাবে যে স্বাধীনতার জন্য কত আকাঙ্ক্ষিত, সম্পদের জন্য নয়। এখান থেকে আমরা গিয়ে হোটেল পূর্বাণীতে বঙ্গবন্ধু সাংবাদিক সম্মেলন করতেছিলেন। উনিও কিছুটা আজ করতে পেরেছেন এবং মেসেজ এসেছিল।
আমরা ওখানে যাইয়া পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিলাম আমি, দিয়ে বললাম যে এখন আমরা কি করব, বলো তোমাদের কাজ তোমরা করো, আমারটা আমি করতেছি, আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। আমরা ওখান থেকে পল্টন ময়দানে আসলাম, স্টেডিয়ামে এমসিসির খেলা ছিল, ওই খেলা বন্ধ করে দিলাম আমরা। আর ফরিদ আহমদের নেজামে ইসলামের এই মঞ্চটা তৈরি করা ছিল, মাইক লাগানো ছিল, আচ্ছা, আমরা ওইটার মধ্যে দাঁড়াইয়া বক্তৃতা করলাম। আমরা সবাই চারজনেই, আমি, নুরুল আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আব্দুল কুতুব মাখন, সম্ভবত তোফাল ভাইও বক্তৃতা রাখে। ওখান থেকে আমরা ঘোষণা করলাম আগামীকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন প্রাঙ্গণে আমাদের ছাত্র জনসভা হবে। ওখান থেকে মিছিল করে আমরা ইউনিভার্সিটি ফিরলাম। রাত্রে স্বাধীনমালা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় ইকবাল হলের 313 নম্বর রুমে। আমি থাকতাম ওই রুমে, ওইটা ডাকসুর ভিপি রুম হিসাবে। এর পূর্বে তোফাল ভাই ছিলেন, আমি উত্তরাধিকার সূত্রে ওই রুমে থাকি। আর স্বাধীন বাংলার যে পতাকাটা, এই পতাকাটা তৈরি হয়েছে 1970 সালে। এটা প্রথমে ছিল সাজু জহুর বাহিনীর পতাকা, পরে হয়েছে এটা জয় বাংলা বাহিনীর পতাকা। আর জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম আমি। 7ই জুন শ্রমিক জোটের শ্রমিক লীগের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত ছিল যে বঙ্গবন্ধু একটা গার্ড অব অনার দেবেন। তখন আমাদের সাথে আলোচনার পরে আমরা বললাম যে আমরাও তাহলে গার্ড অব অনার দেব। তো পল্টন ময়দানে ইকবাল হল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী, এই ছাত্রীদের সালোয়ার কামিজ সাদা এবং মাথার মধ্যে একটা ওই নেতাজি সুভাষ বসুর টুপির মতো একটা টুপি, এবং এখানে একটা জয় বাংলা লেখা। এটা কয় তারিখের ঘটনা? এটা হলো 7ই জুন, ও আরো আগে, 1970 সালে। মানে পতাকাটা আসলো কিভাবে, আচ্ছা, বুঝতে পারছি। ওই কাহিনীটা বলতেছি। তো সেখানে আমি নীল ডাউন হয়ে বঙ্গবন্ধুকে পতাকাটা দিলাম। উনি পতাকাটা দেখে একটু জিভে কামড় দিয়ে ফেললেন, দিয়ে পতাকাটা আবার মুড়ি আমার হাতে দিয়ে দিলেন। আমাকে বললেন তুমি সন্ধ্যায় আমার বাসায় আইসো। আমি বাসায় গিয়েছি, বলো যে একটু আর্লি হয়ে গেল না। যাই হোক, আর কিছু বলেননি। তো এই কথাটা বলছি এই জন্য, অনেক সময় যেটা বঙ্গবন্ধু জাতীয় নেতা হিসাবে পাকিস্তানের মধ্যে, তখনও পাকিস্তান আছে 70 সাল পর্যন্ত, অনেক কথাই উনি পরিষ্কার বলতে পারতেন না, কারণ ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আসতে পারে। কিন্তু এরপরে যে আপনি বলছিলেন 2 তারিখের যে ঘটনাটা, 2 তারিখ, আমি আসতেছি। 1 তারিখে এটা হলো, আর 17 তারিখে পতাকাটা 70 সালে পতাকাটা উত্তোলন হলো। আমি যেটা বলতে চাচ্ছি যে 25 মার্চ রাত্রি থেকে হঠাৎ করে স্বাধীনতা যুদ্ধটা শুরু হয় নাই। সেদিন আমরা শিশুটাকে দেখলাম, কিন্তু শিশু তো জন্ম হয়েছে আরো 9 মাস আগে। মানে ওইটার পুরনটার কাহিনীটা বললাম। মানে এটা না হলে আজকের প্রজন্মের কাছে সত্যিকার ঘটনাটা তুলে ধরা দরকার। কোনো বই পুস্তকে সত্যিকারভাবে এই ঘটনাগুলো এইভাবে নাই। তো 2 মার্চ সকালে আমরা খবর নিতেছিলাম কি অবস্থা। 9টার মধ্যে খবর আসলো যে কলাভবন প্রাঙ্গণে কোনো জায়গা খালি নেই, বিল্ডিংয়ের ছাদও খালি নেই, গাছের মধ্যে মানুষ, ছোট ছোট বাচ্চা শিশুদের হাতে নিয়ে মা বাবা চলে আসছে মিটিংয়ে। এই কারফিউর ভিতরে কারফিউ ভঙ্গ করে মিটিংয়ে চলে আসছে লক্ষাধিক লোক, মানুষের সুরাসুর। চতুর্দিকে আবার পাকিস্তানি সেনাবাহিনী, ট্যাঙ্ক, কামান, গরম পানি, রঙিন পানি, এলএমজি, SLR, 303 এগুলি সব দিয়ে চতুর্দিক থেকে ঘেরাও করা। আকাশে হেলিকপ্টারের মধ্যে অস্ত্র লাগাইয়া তাও ঘুরতেছে ছাদের উপরে। আমার বিরুদ্ধে পূর্ব থেকে হুলিয়া ছিল। আচ্ছা, আমাকে খসরু মন্টু সহ কর্ডন করে আমাদেরকে নিয়ে গেলেন 4 জনকে। আমরা গিয়ে বটতলায় দাঁড়ালাম। আজকের যে বটগাছটা, এটা কিন্তু সেই বটগাছ না। আগের বটগাছটা পাক আর্মি 25 মার্চ রাত্রে তুলে ফেলেছে। ওই জায়গায় ছিল নাকি? ওই একই জায়গায়। এইটা এডওয়ার্ড কেনেডি আর ওনার স্ত্রী, ওনাকে আমরা দাওয়াত দিয়েছিলাম 1972 সনের ফেব্রুয়ারি মাসে। উনি আসলেন, তখন ওনার বক্তৃতা শেষে, মিটিং শেষে, ওনাকে সম্বর্ধনা শেষে বড় একটা প্যান্ডেল করা হয়েছিল, মঞ্চ করা হয়েছিল। ও শেষে আমরা এই বটগাছের চারাটা আমরা 4 জনে মিলে হাতে ধরে লাগাই। 4 জন মানে 4 নেতা না, আমরা 4 জন প্লাস এই ডাকসুর BPGS প্লাস আচ্ছা আচ্ছা এডওয়ার্ড কেনেডির ওয়াইফ এবং এডওয়ার্ড কেনেডি। আচ্ছা, তো তাই যেটা বলছিলেন যে লোকে লোকারণ্য আমরা দাঁড়াইছি বক্তৃতা করার জন্য। নুরুল আলম সিদ্দিকী সভাপতিত্ব করতেছিলেন। চতুর্দিক থেকে চিৎকার, দেখি না। আমরা টেবিলের উপর উঠলাম, বলছে দেখি না এবং শুনতে পাই না, চিৎকার চতুর্দিক থেকে। কি করবো তখন?
তখন ওই কলা ভবনের পশ্চিম গাড়ি বারান্দা দিয়ে এখানে দোতলায় উঠে কার্নিশের উপরে উঠার জায়গা আছে, একটা গোল চত্বর মতো জায়গা আছে, ওখানে গিয়ে দাঁড়ালাম। ওখানে দিয়ে নুর আলম সিদ্দিকী সভাপতিত্ব করতেছিল, আর শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, আমি বক্তৃতা দিতেছিলাম, স্লোগান দিতেছিলাম। নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী এক পর্যায়ে বিসির বাড়ির এদিক থেকে একটা বড় বাঁশের মাথায় এই পতাকা খচিত লাল সূর্যের মধ্যখানে এই পতাকাটা নিয়ে আয়সা জাহিদ আমার হাতে দিলেন। আমি যেই মাত্র পতাকাটা এভাবে বাঁশটাকে লাড়তেছিলাম, তখন চিৎকার হলো যে পেয়েছি পেয়েছি, মানে তাদের যে কাঙ্ক্ষিত জিনিসটা সেটা পেয়েছে। এবং সবাই কান্নায় ভেঙে পড়তেছে, আনন্দের পরিবর্তে কান্না, মানে আনন্দ অশ্রু। মানে এটা অর্জন করতে হলে তাহলে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, চোখের পানি ফেলতে হবে। এক একজন জয় বাংলা স্লোগান দিয়ে, বীর বাঙালি অসদর স্লোগান দিয়ে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো স্বাধীন হলো স্লোগান দিয়ে উপরে 10-12 ফিট উপরে উঠে নিচে পড়ে যাচ্ছিলেন, সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। এই অবস্থা চলতেছিল। আমরা মিটিং শেষ করলাম, সেখানে পতাকা তোলার পরে আমরা মিটিং শেষ করে ঘোষণা করলাম 3রা মার্চ পল্টন ময়দানে আমাদের ছাত্র জনসভা, মানে তার পরদিন। আমার যেটা ধারণা, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা এটা আমার ব্যক্তিগত কোনো কৃতিত্বের ব্যাপার না, এটা হলো বাঙালি জাতির সত্তারই একটা অর্জন। বলে জাতির পতাকা মানে এটা কোনো ক্লাবের পতাকা না। একটা পতাকা পাকিস্তানের রাজশাসন খচিত, একটা পতাকা থাকা অবস্থায় আরেকটা পতাকা তোলা মানে রাষ্ট্রদ্রোহিতা। সেদিন যদি আমাদেরকে গুলি করে মেরে ফেলতো, আমাদের মা বাবা সম্পদ বাড়ি ঘর কোনো কিছু আমাদের মনে ছিল না। আজকে যখন ওই ছবির দিকে তাকাই, তখন মানে মনে মনে এটা কি আমি আসলে করলাম কীভাবে এটা। জীবনের জন্য কোনো মায়া নাই, মারিয়া ফেলতে পারতো, বাবা বাপ মার সাথে কোনো সম্পর্ক নাই। যাই হোক, 3 তারিখে আপনারা পল্টনে গেলেন। 2 তারিখে আমরা মিছিল শেষ করে হলে ফেরত গেলাম। ওই রাত্রে মানে 3রা মার্চে যে প্রক্লেমেশনটা পড়া হবে পল্টন ময়দানে, সে প্রক্লেমেশনটা তৈরি হলো। প্রক্লেমেশন মানে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা ঘোষণাপত্র, যাই বলতে পারেন। সেখানে সিদ্ধান্ত হলো 54,000 বর্গমাইল এলাকা খচিত এই দেশের নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশের সর্বাধিনায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার সোনার বাংলা তোমা আমি ভালোবাসি, এটা হলো আমাদের জাতীয় সঙ্গীত। জয় বাংলা হলো জাতীয় স্লোগান, আর পাকিস্তান আর্মির হলো জাতীয় শত্রু। এগুলি সমস্ত ইয়ে করে লেখে আর প্রায় 15 থেকে 19টা দাবি সংযোজিত করে আমরা রাত্রে ঠিক করলাম। পরের দিন পল্টন ময়দানে, ঐতিহাসিক পল্টন ময়দানে আমরা জনসভার জন্য ওখানে গেলাম। যাওয়ার পরে মিটিং চলছে, নুর আলম সিদ্দিকী প্রিসাইড করতেছিলেন, মিটিং চলছে। এক পর্যায়ে শাহজাহান সিরাজ যখন ইশতেহারটা পাঠ করলেন, তারপরে বঙ্গবন্ধু যাই হঠাৎ করে হাজির হলেন। ওনার আসার কথা ছিল না, হঠাৎ উনি চলে আসলেন সারপ্রাইজ। আসার পরে আমরা বললাম, শাহজাহান সিরাজ তুমি আবার পড়ো। ওনাকে যে আমরা সর্বাধিনায়ক করেছি, এমন স্বাধীন বাংলাদেশের একটা দেশ অর্জন করতে যাচ্ছি আমরা, এইটা ওনাকে শুনিয়ে দাও। তো শাহজাহান সিরাজ আবার পড়লেন যে 54,000 বর্গমাইল নিয়ে গেল বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আর এই বাংলাদেশের সর্বাধিনায়ক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা পড়ার পরে উনি বললেন যে আমার যা বলার আমি 7ই মার্চ বলবো। আসলে 1লা মার্চ, 2রা মার্চ, 3রা মার্চ এবং 7ই মার্চ, 23শে মার্চ এগুলিকে আলাদা করে দেখা যাবে না, এগুলি একটা ধারাবাহিকতা। আসলে স্বাধীন বাংলায় ইশতেহারটা পাঠ করার পরে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়ে গেল। এখন বাকি রইল যে এই স্বাধীন বাংলাদেশের নেতাটাকে, সেই 7ই মার্চে সেই জিনিসটাই মানে প্রমাণিত হয়েছে। 4ঠা মার্চ থেকে আন্দোলনের এতদিন ছিল ডাকসুর হাতে, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের হাতে। 4ঠা মার্চ থেকে আন্দোলন চলে গেলেন বঙ্গবন্ধুর হাতে। আচ্ছা, উনি ঘোষণা করে দিলেন অসহযোগ, উনি বলে দিলেন খাজনা ট্যাক্স বন্ধ করে দাও, উনি বলে দিলেন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, শুধুমাত্র মাসের শেষে আপনারা এসে আপনাদের বেতন নিয়ে যাবেন। এটা তো 7 তারিখে বললেন নাকি আগেই বলেছিলেন? এটা 7 তারিখে মানে অফিসিয়ালি উনি বক্তৃতা করেন, আর এটা 4টা মার্চ থেকে এটা কাগজপত্র কার্যকর, তখনই তার কথা অনুযায়ী দেশ চলছে। তো আসলে প্যারালাল একটা গভর্নমেন্ট, 3রা মার্চ থেকে একটা প্যারালাল একটা গভর্নমেন্ট দাঁড়িয়ে গেছে। তখন আর পাকিস্তানি সরকারের কোনো নির্দেশ চলতেছিল না, বিশেষ করে পূর্ব বাংলায় পাকিস্তান সরকারের কোনো অফিসিয়াল বা প্রশাসনিক কোনো কর্মকাণ্ড চলতেছিল না। উনি বললেন যে তোমরা সেনাবাহিনী আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, আমার মানুষের উপর অত্যাচার করবে না। ইতিমধ্যে কিন্তু 4 তারিখ থেকে শুরু করে সৈয়দপুর, রংপুর,
দিনাজপুর, খালিশপুর, খুলনা বিভিন্ন অবাঙালি যারা আছে বিহারি ওদের সাথে মানে বাঙালিদের দাঙ্গা শুরু হয়ে যায় এবং আরেকটা হলো লালমনিরহাট, এইগুলিতে দাঙ্গা শুরু হয়ে যায় এবং পাকিস্তানি আর্মি বহু জায়গায় গোলাগুলি করে মানে বাঙালিদের গুলি করে মারতেছিল। 7ই মার্চের আগে 4ঠা মার্চ বঙ্গবন্ধু আমাদের সিনিয়র 4 নেতা জি সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল মনি, তোফায়েল আহমদ, এই 4 জনকে ডাইকা ওনারা ছিলেন আমাদের সিনিয়র, আচ্ছা নিউক্লিয়াসের সাথে জড়িত ছিলেন ওনারা। 69 সন পর্যন্ত নিউক্লিয়াসের সাথে তোফায়েল ভাই আর শেখ ফজলুল মনি জড়িত ছিল না। 69 সনে বঙ্গবন্ধুকে জানানো হয় যে একটা নিউক্লিয়াস হয়েছে, এর আগে উনিও জানতেন না, এটা গোপনে কাজ হচ্ছে। এবং একটা কথা এখানে না বললে নয়, সেটা হলো যে আজকে অনেকে অনেক কথা বলতেছেন, অনেক কথা লিখতেছেন। একটা স্বাধীনতা সংগ্রাম যেমন সিরাজ সিকদার যে কাজ করেছে, কাদের সিদ্দিকী যে কাজ করেছে, বরিশালের হেমায়েত বাহিনী যে কাজ করেছে, যে যতটুকু করেছে সে ততটুকু জানে, টোটালটা জানে না। মানে একটা প্রকাশ্য কাজ, একটা অপ্রকাশ্য কাজ। অপ্রকাশ্য গোপন কাজ যেটা, সেটা তো সবাই জানার কথা নয়, যারা করেছে তারাই জানে। তো ছাত্র নেতাকে 4 তারিখে 5 তারিখে বঙ্গবন্ধুটাকে বললেন যে তোমাদের প্রস্তুতি কতটুকু, কি অবস্থা। উনি সব শুনলেন, শুনে বললেন যে আমি তো 7 তারিখে বক্তৃতা করব, তো আওয়ামী লীগের হাইকমান্ড গঠিত হয়েছে আমাকে প্রদান করে। আমি হাইকমান্ডের কাছ থেকে সম্মতি নিয়েছি, তোমাদের সাথে আলোচনা করে আমার বক্তৃতা ঠিক করব। 4ঠা মার্চ রাত্রে বঙ্গবন্ধু, ওনার জ্বর ছিল, উনি জ্বর নিয়ে হাইকমান্ডের সাথে বসলেন, নিউক্লিয়াসের সাথে, 4 নেতার সাথে। সেখানে বসে আলাপ আলোচনার পরে একটা জিনিস আসলো যে লিডার, আপনি স্বাধীনতা শব্দটা আগে বললে এইটা মানুষ যে রাউজ করবে, তখন আর মুক্তি সংগ্রামটা শোনা যাবে না। বলে তাহলে কী করতে হবে? বলে যে তাহলে আপনি আগে বলবেন এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। তো সেইভাবে উনি বক্তৃতাটা করেন। আমরা এক কাজ করি, এই যে বক্তৃতা, এই জায়গায় একটু থামি। আমরা 7ই মার্চে যে বক্তব্য উনি মঞ্চে আসলেন, বক্তব্য দিলেন, তারপরে কথা শুনবো আপনার কাছে। এখানে একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির বিশেষ অনুষ্ঠান 71-এর মার্চ। আমাদের আজকের অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আসম আব্দুর রব। এনটিভির বিশেষ অনুষ্ঠান 71-এর মার্চ। আমাদের আজকের অতিথি আসম আব্দুর রব। আর আপনি যেটা বলছিলেন যে বঙ্গবন্ধু বসলেন যুবনেতার সাথে, নিউক্লিয়াসের পক্ষ থেকে, এবং বঙ্গবন্ধু কি বলবেন সেটা নিয়ে একটা আলোচনা হলো। তারপরে 7ই মার্চে আমরা চলে আসি, তিনি কিভাবে আসলেন, তাকে কিভাবে আনা হলো, সেই প্রসঙ্গ যদি একটু বলেন। 6 মার্চ রাত্রে তো আলোচনা হলো। 7ই মার্চ একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো ঢাকা শহরে, সেটা হলো যে বঙ্গবন্ধু আসার পথে ওনার উপর গুলি চালানো হবে। আর মাঠের মধ্যে প্রচার করলেন যে উনি যদি এখানে স্বাধীনতা ঘোষণ করে, তাহলে জালিয়ানাবাগের মতো এখানে হাজার হাজার লোকের গুলি চালিয়ে মেরে ফেলা হবে। মানে এটা একটা গুজব, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা, একটা শঙ্কা আছে, মানে কি হবে আসলে। তো সেই জন্য একটা ট্রাক সামনে দিয়ে, বঙ্গবন্ধুর গাড়িটার সামনে খসরু, মন্টু, ফিরু সহ, মানে সাহসী যারা, মহিউদ্দিন সহ, এদেরকে দিয়ে দেওয়া হলো সামনে গাড়িতে। আমরা সিরাজুল আলম খান সহ আমরা আরেকটা গাড়িতে, ওনার গাড়ি মধ্যখানে রাখলাম আমরা, যদি কোনো আক্রমণ হয় যাতে করে নেতাকে রক্ষা করা যায়। উনি আয়সা দৃঢ় সুস্থে ওনার স্বাভাবিক মানে চলার গতি অনুযায়ী সিঁড়ি বাইয়া মঞ্চের উপরে উঠলেন, আমি পিছনে উঠলাম। ও একটা কথা না বললে নয়। 6 তারিখ রাত্রে বঙ্গবন্ধুর সাথে যখন এই আলোচনাটা হয়, তখন তো উনি বললেছেন, আচ্ছা সিরাজ, আমি যদি মঞ্চে যাওয়ার পর ভুলে যাই যে স্বাধীনতা সংগ্রামের আগে মুক্তি সংগ্রাম বলতে হবে, তাহলে কি করা যায়? বলে আপনি বলেন কি করবেন। বলে এক কাজ করো, রবকে আমার পাশে বসতে দাও, ওর উপর দায়িত্ব থাকবে, ও আমাকে আকার ইঙ্গিতে বুঝাই দেবে। সেইভাবে আমার উপর দায়িত্ব ছিল, আমি মঞ্চে গেলাম। আপনি সাথে সাথে উঠলেন? আমিও সাথে সাথে উঠলাম, আমরা সবাই উঠলাম। এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের 4 জন, যুব নেতারা 4 জন, সবাই উঠলো। আমরা মঞ্চে মাইক ধরে স্লোগান দিতেছিলাম, তোফায়েল ভাই স্লোগান দিতেছিলেন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা বাংলা যমুনা। সেদিন আবার স্লোগানের মধ্যে একটা স্লোগান অ্যাড হইলো, জিন্নামি আর পাকিস্তান আজ মুরুগরস্তান, মানে আজকে থেকে আর পাকিস্তান নাই, পাকিস্তান শেষ। যাই হোক, তো বঙ্গবন্ধু ওনার স্বাভাবিক স্বভাবসুলভ কায়দায় মঞ্চে উঠলেন। মঞ্চে উঠে জনগণের প্রতি উনি হাত তাড়লেন, হাত তাড়ে অভিবাসন জানাইলেন। তারপর ওনার বক্তৃতা শুরু করলেন।
উনি 6 তারিখ রাত্রে জ্বর নিয়ে ভোর রাত্র পর্যন্ত মানে ওই বক্তৃতার ব্যাপারে এই ছোট্ট 20 মিনিটের বক্তৃতার মধ্যে কিভাবে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে বলবেন, এটা উনি নিজে নিজে সারা রাত আওড়ায় ভাবি বলো যে ভোর পর্যন্ত তোমরা ঘুমাতে দাও নাই, সারা রাত সে আড়িয়েছে। মানে এই বক্তৃতার সাথে পৃথিবীতে একটা বক্তৃতার শুধু তুলনা করা যায়, আর কোনো বক্তৃতা এরকম হয়েছে বলে জানা নাই আমাদের। কি দূরদর্শী মানুষ ছিলেন ওনার মধ্যে। তো উনি জানেন যে উনি হয়তো জীবিত থাকবেন না, শুধু নেতা হিসাবে নয়, সাহসিকতার জন্য পুরো বাংলায় যদি কোনো রাজনৈতিক নেতাকে পুরস্কৃত করতে হয় তাহলে সেই পুরস্কারটা উনিই পাবেন। কোনো কিছুকে ভয় করতেন না। ওনার বক্তৃতা চলাকালে প্রায় 10 লক্ষ মানুষ বিভিন্ন জেলা থেকে যেভাবে আসছে তাদেরকে মানে স্বতঃস্ফূর্তভাবে, তাদের জন্য কোনো আয়োজন কিছু করা লাগেনি। যার যার সাথে আছে লাঠি, স্যাল, বল্লম, অস্ত্র সব নিয়ে সবাই হাজির হলেন মাঠে। সে এক অপূর্ব দৃশ্য, এটা না দেখলে বর্ণনা করা যায় না। আর কোনোদিন বাংলাদেশের মাটিতে এত বড় জনসভা হবে কিনা বলা মুশকিল। একটা হয়েছিল উনি 10 তারিখে যখন আসেন, সেটা তবে 7ই মার্চটা ওইটা ছিল বড়। তারপর তো তুমি এবারে সংগ্রাম, স্বাধীনতার না, সংগ্রাম। আবার কিছু বলা লাগে নাই, উনি ঠিকই ঠিকই। ওনার ওই এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি স্বাভাবিক কায়দায় আমি যদি আর নির্দেশ নাও দেবার পারি, তোমাদের যার যা আছে শত্রুর তার বিরুদ্ধে মানে তার মনে একটা আশঙ্কা ছিল যে উনি অ্যারেস্ট হয়ে যাবেন, অত মারা যাবেন, অত ওনাকে মেরে ফেলবে, যে কোনো একটা কিছু। অনেকে বলেন যে উনি জয় পাকিস্তান বলেছেন, আমি বললাম যে না, জয় পাকিস্তান বলছে 1970 সালে নির্বাচনের পরে যখন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান, সেখানে উনি জয় পাকিস্তান বলেছেন। 7ই মার্চের ভাষণে বলেন। প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। আমি তো মঞ্চে ওনার পায়ের কাছে বসা, এটা অহেতুক অনেকে মানে যারা ওনাকে পছন্দ করেন না বা দেখতে পারেন না, তারা ওনার সময় এটা বানাইয়া বলার চেষ্টা করেন। যাই হোক, এখানে উনি মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এমনভাবে নির্ধারিত করলেন, মানে নির্দেশ দিয়ে গেলেন, যেটা অপূর্ব, কল্পনার বাইরে। 7 তারিখের পরে সেখানে ওই বক্তব্যে তো পাকিস্তানের প্রতি বার্তা ছিল, আবার বাঙালি জনগণের প্রতি বার্তা ছিল। দুইটাই, তোমরা আমার ভাই, তোমরা তোমাদের ব্যারাকে থাকো, এই কথাগুলো বলে তাদের বলছে যে আমার মানুষের উপর গুলি করো না, অত্যাচার করো না। মানে তারপরে কিভাবে শোষণ হয়েছে 25 বছর সেই কাহিনী বলে আসছেন তার আগে। তারপরে বললেন যে সামনের নির্দেশ মানে কি করতে হবে। অনেকে যেটা বলেন যে হ্যাঁ, ওনার মধ্যে যেটা ছিল এটা দোদল্য মানবতা, ইতস্ততা, সেটা হলো ওনাকে ভয়ের কারণে না, ওনার বিরুদ্ধে বিচ্ছিন্নবাদ এই অভিযোগ আনে নাকি। তাহলে সারা পৃথিবীর কাছে এই একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমর্থন, সে সমর্থনগুলো হয়তো কমে যেতে পারে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো মানে একজন মানুষের এই দেহ, এই মানুষের পক্ষে আন্ডারগ্রাউন্ড থাকা মানে তারা চিনি না, বা ছেলে বুড়ো মানুষ, মহিলা পুরুষ, এমন মানুষ বাংলাদেশে খুব কমই ছিল তখন, 7.5 কোটির মধ্যে। যাই হোক, এরপরে তো 23শে মার্চ আসলো। 23শে মার্চে আমরা প্রতিরোধ দিবস পালন করলাম। সেদিন মানচিত্র খচিত এই পতাকাটা সারা বাংলাদেশে, শুধু ক্যান্টনমেন্ট ছাড়া আর কোথাও পাকিস্তানের পতাকা ছিল না, সারা বাংলাদেশ তখন, সারা বাংলাদেশে। 23শে মার্চে আমরা পল্টন ময়দানে একটা অনুষ্ঠান করলাম জয় বাংলা বাহিনীর। সেই অনুষ্ঠানটাতে এলপিতে আমার সোনার বাংলা তোমায় আমি ভালোবাসি এই গানটা বাজতেছিল মাইকে, আর হাসান লগিনু এই পতাকাটা তুলতেছিলেন, আর খসরু লাইভ গান পায়ার করে মানে এই পতাকাটা তোলার সাথে লাইভ গান পাওয়ার করলেন। তার অর্থ জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের সিগন্যালটা হয়ে গেল। ওখান থেকে মার্চ পাস করে আমরা যাইয়া বঙ্গবন্ধুর বাড়িতে আমি ওনার হাতে পতাকাটা দিয়ে দিলাম, ওনার হাতে গুঁজে দিলাম, উনি নাড়লেন আর স্লোগান দিলেন জয় বাংলা। উনার বাসাতেও লাগাই দিলাম পতাকা, আর উনার গাড়িতে আমি একদিকে কালো পতাকা আর একদিকে স্বাধীন বাংলাদেশের পতাকাটা লাগাই দিলাম। আচ্ছা, যে কোনো একজন উঠে বললো যে এটা লাগাবেন না, তাহলে ওই বঙ্গভবনে, গণভবনে যেতে দেবে না। বঙ্গবন্ধু ধমক দিলেন, চাপ, না দিলে আমি ফেরত আসবো। পতাকা লাগাই দিলাম। 25শে মার্চের আগে 24শে মার্চ রাত্রে, জি আমি সংক্ষেপে বলতেছি, জি সংক্ষেপে বলুন। 24শে মার্চ রাত্রে একটা টেলিফোন আসলো, ওই 1 মার্চ রাতের মতো আমার কাছে, যে আজকে রাতে 12টা 1 মিনিটে একটা ক্র্যাকডাউন হবে, আপনাদের নেতাকেও মেরে ফেলবে এবং আপনাদেরকেও মেরে ফেলবে।
এটা বলে টেলিফোনটা রেখে দিলেন। আমি ওই টেলিফোনে রিসিভ আগের দিন আমার বলে রাখছিল যে 8টার সময় আমার টেলিফোনের কাছে থাকবেন। একইভাবে আমি বঙ্গবন্ধুকে জানানোর জন্য সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, শেখ মুজিবুর রহমান, তোফায়েল আহমদকে বলে রাখলাম আমি 8:30টার সময়, 8টা থেকে 8:30 হয় নাই, তার আগে আমি চলে গেলাম 32 নম্বরে। আগে থেকে বঙ্গবন্ধুর বলা ছিল হানিফকে, ওনার পিএস হানিফকে বলা ছিল যে রব আসলে বলবো ওখানে চলে যেতে। ওখানে মানে ওনার যে গাড়িটা থাকতো, যে গাড়ির গ্যারেজের উপরে একটা থাকার রুম ছিল, সেখানে গাড়ি চালক থাকতেন, আচ্ছা আচ্ছা। ওখানে চলে যাওয়ার জন্য। আমি ওখানে চলে গেলাম, আমার সাথে আমাদের ইয়ের নিউক্লিয়াসের নেতৃবৃন্দ সবাই চলে আসলেন। এটা 24 তারিখ রাতে? হ্যাঁ, এটা 24 তারিখ রাতে? এটা 24 তারিখ রাতে? 24 তারিখ রাতের কথা বলছেন এটা? হ্যাঁ। জি। তো ওখানে যাইয়া দেখি একটা মাদুর বিছানো, ওখানে বসে পড়লাম। এই 5 মিনিটের মধ্যে বঙ্গবন্ধু চলে আসলেন, একটা লুঙ্গি পরা, সেন্ডু গেঞ্জি গায়ে আচ্ছা বসলেন। কী খবর বলো? তো আমি বললাম যে এরকম খবর, আপনাকে তো নিতে আসছি, আপনি আমাদের সাথে চলে যাবেন। বলে না, আমাকে নেওয়া লাগবে না, আমার ব্যবস্থা আমার করা আছে, তোমরা তোমাদের মতো করে চলে যাও। অনেকে বলে যে যদি আগে থেকে নির্দেশ দিতেন, এই কথাটুকু খেয়াল নাই, আগে থেকে নির্দেশ দিতে গেলে তো উনি জীবিত থাকতেন কিনা সেটাই মুশকিল। এমন জালিয়ানা বাগের মতো দেখা যেত যে রেস করছে, কয়েক হাজার লোকের মেরে ফেলছে বা কয়েক লক্ষ লোকের মেরে ফেলছে। যাই হোক, আমি তখন বললাম যে আমার সাথে 7 জন বাংলাদেশি সেনাবাহিনীর লোক আছে, তাদের কাছে সব অটোমেটিক চাইনিজ উইপন্স। তো উনি বললেন যে আমার কাছে টাইনা নিলেন, নিয়ে আমার কপালে চুমা খাইলেন। চুমা খাই বললেন যে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে। তো আমি বললাম যে ওদের 7 জন আছে আমার সাথে। তখন ওই ওনার লুঙ্গির ইয়ের মধ্যে, মোড়ার মধ্যে খোসানো অবস্থা ছিল টাকা। আমার বললো যে এটা নাও। ওখানে 14,000 টাকা ছিলেন। আচ্ছা। ওইটা নিয়ে আমি ওখান থেকে সরাসরি চলে গেলাম গুজরাঘাট, সোয়ারিঘাট। আচ্ছা। মানে সজ্ঞাতে আমি ইচ্ছা করে নদীর ওপারে চলে গেলাম কেরানীগঞ্জে। আমাকে রাজাক ভাই কেরানীগঞ্জের সোয়ারিঘাট থেকে আমাকে ফেরিতে তুলে দিলেন, নৌকাতে। আপনারা কি কোনো আশঙ্কা করছিলেন না? আশঙ্কা তো বটেই, মানে প্রতি মুহূর্তে আশঙ্কা করতেছিলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, তারা আপোষে মানে ছেড়ে দেবে না। তো আমি ওই পাশে চলে গেলাম, যাইয়া হাইটে আমাদের ট্রেনিং ক্যাম্প ছিল একটা। এটা এই 1 মার্চ থেকে ট্রেনিং ক্যাম্পটা শুরু হয়েছে। এই ট্রেনিং ক্যাম্পটা ছিল কলাতিয়ায়, কেরানীগঞ্জের পাশে ইসমানী কলেজ, তারপরে কলাতিয়া গগন রতনদের বাড়িতে। ওনার বাবা ছিলেন প্রায় 30 বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই বাড়িতে। সেখানে আমাদের আগে থেকে ট্রেনিং ছিল। ক্যাপ্টেন বেগ নামে একজন ক্যাপ্টেন ছিলেন পাক আর্মি থেকে, যিনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন, উনি আমাদের ট্রেনার হিসেবে কাজ করছিলেন। মলোটভ ককটেল। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, 5 মিনিট মতো আছে। তা আপনার এই যে তারপরে তো 25শে মার্চ আসলো, তারপরে তো স্বাধীনতা যুদ্ধ, সেই আমি এখন 25শে মার্চে চলে যাব। এবং তারপর 25শে মার্চের আমি সকালে চলে গেলাম। যখন আমি কলাতিয়ার কাছাকাছি গেলাম তখন দেখলাম যে ট্রেসার বুলেট, মানে পুরা নয়া বাজার এলাকাটা আলোকিত হয়ে গেল। এরপর শুরু হলো কামানের গোলা, মানুষের চিৎকার, হাউমা করে চিৎকার করতে সব শোনা যাচ্ছিল। 25শে মার্চে ওই বাড়িতে গিয়ে অপি বসাইলাম, অবজারভেশন পোস্ট। ভোর 4টা-5টা পর্যন্ত আমরা পরিকল্পনা নিলাম কী করব। 26শে মার্চ, 27শে মার্চ আমরা ওখানে থাকলাম। 27শে মার্চ আমরা মেজর জিয়াউর রহমানের বক্তৃতা শুনলাম। ওখানে দাদার সাথে, সিরাজ আলম খানের সাথে সুমন মাহমুদ ছিল, তার একটা 3-in-1 ছিল, ওইটা গামছা দিয়ে জড়াইয়া কাঁধে করে নিয়ে গেছিল, রেডিও, টেপ রেকর্ডার এবং টেলিভিশন। তো ওইটাতে আমরা বক্তৃতা শুনলাম। ইতিমধ্যে 27 তারিখের মধ্যে সিরাজুল আলম খান, সুমন মাহমুদ, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, কাজী আরিফ, শেখ ফজলুর রহমান সহ এবং আওয়ামী লীগের কিছু সিনিয়র নেতারা, ওবায়দুর রহমান সহ হাজির হলেন ওখানে। সেখানে রাত্রে সিদ্ধান্ত হলো যে ওনারা কালকে চলে যাবেন ইন্ডিয়াতে। আমি বললাম যে আমি যাব না, আমি দেশের ভিতর থেকে যুদ্ধ করব, আমি ভারতে যাব না। তো বললো যে তোমার জন্য অস্ত্র পাঠায় দেব। কিভাবে? পদ্মাতে আমার জন্য অস্ত্র আসবে। ভারতের ক্যালকাটার বাংলা সংবাদের পরে হেমন্তের একটা গান বাজলে বুঝতে হবে যে ওই দিন জাহাজ আমার জন্য রওনা করেছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওখানে এপ্রিলে 15 তারিখ পর্যন্ত থাকার পরে আমি দেখলাম যে কোনো অস্ত্রশস্ত্র আসতেছে না, কোনো সিগন্যাল নাই। আমি চলে গেলাম সিরাজদি খান যাইয়া ওখানে এই যে জাহাজের ব্যবসা করে লুডু সাহেব, ওদের বাড়িতে থাকলাম। পরের দিন আমি ওদের একটা লঞ্চ নিয়ে আমি চলে গেলাম ভোলা, চাঁদপুর যাওয়ার পথে মেজর জলিল,
নূর ইসলাম মঞ্জু সাহেব এমপি, এরা সবাই ক্রস করতেছিলেন, সুন্দরবনে যাচ্ছেন, আমার সাথে রাস্তা ক্রস হলো, টাটা হলে হাতে। চাঁদপুরে নামার আগে ওখান থেকে চোটকাট দিতেছে যে এরা মনে করছে এটা পাকিস্তানি আর্মি যাইতেছে লঞ্চে। আমি তখন চিৎকার করে, কিরণ ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট, ওরা বললাম যে আমি আসম আব্দুর রব। তখন তারা ভীষণ চিৎকার করে আমার জিন্দাবাদ দিয়ে মানে আমাকে রিসিভ করলেন। ওখানে থাইকা স্বাধীন বাংলার পতাকা, স্বাধীন বাংলা নামে একটা পত্রিকা প্রথম বের করি। আমার সাথে ছিল রায়হান ফেরদৌস মধু। ওই পত্রিকাটা বের করে পোদ্দার বাড়িতে ছিলাম। ওখানে 2 দিন কি 3 দিন থাকা অবস্থায় হঠাৎ করে চন্দন পোদ্দার, এজাজ, আরও দুইজনকে আসে হাজির হলেন। হ্যাঁ, একদম যদি এখন কনক্লুশনে যদি আসেন, একদম শেষ হয়ে গেছে আমাদের সময়, মাত্র 2 মিনিট সময় আছে। এখন যদি এই যে আপনার মুক্তিযুদ্ধ করলেন, এরপরে আমি আগরতলা চলে গেলাম, আগরতলা বিলনী হয়ে আগরতলা গেলাম। আগরতলা যাওয়ার পরে ওখানে দেখি যে ওকে হোটেলে সরকার ঘোষণা করার জন্য প্রস্তুত। তো আমার রিভলভারটা তোফাইল ভাইকে দিয়ে, রিভলভার পিস্তলটা আমি নিয়ে নিলাম। আমি ওখানে যা বললাম, খবরদার, বঙ্গবন্ধুর খবর না পাওয়া পর্যন্ত কোনো সরকার গঠন করতে পারবেন না। তারা এখান থেকে আমার ওইটা বিরত হলেন। পরের দিন তারা চলে গেলেন ক্যালকাটা। আমিও চলে গেলাম, যাইয়া দেখি ওখানে, সেখানেও একই অবস্থা। সেখানে প্রায় 40 জনের মতো এমপি এমএনএ ছিল। তো আমি ওই আমাদের এই নিউক্লিয়াসের নেতারা সহ ওই মিটিংয়ে উপস্থিত হওয়ার পর আমি বললাম যে একটা করে বুলেট উপহার দেবো যদি বঙ্গবন্ধুর সন্ধান না নিয়ে যদি কেউ গঠন করেন। তারপর তাজউদ্দিন সাহেব এখান থেকে চলে গেলেন দিল্লি গিয়ে উনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতা দিলেন, ফিরে আসলেন। আজকে যেই কথাটি বলতে হয়, 15ই ডিসেম্বর রাত্রে আমি 100 জন ট্রুপস নিয়ে, সব অটোমেটিক আর্মস নিয়ে ঢাকা আসলাম। রেডিও বাংলাদেশ দখল করলাম। 19 দফা কর্মসূচি জাতির উদ্দেশ্যে দিলাম, যাতে করে অনাহুত, যাতে বুলেট না খরচ করে এবং গাড়ি ঘোড়া কোথাও হামলা বা হাইজ্যাক না করে। আজকে যে কথাটি বলতে হয় সেটি হলো যে এই উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, জীবন বিসর্জন দিয়ে। কিছু পাওয়ার জন্য আমরা যাইনি। আমাদের লক্ষ্য ছিল এই দেশের মালিক হবে জনগণ, রাষ্ট্র ক্ষমতার মালিক হবে জনগণ। এবং মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল সেটা হলো বাঙালি জাতীয়বাদ, গণতন্ত্র এবং ন্যায় বিচার, সুবিচার ও শোষণমুক্ত বাংলাদেশ। সেটা আজও হয় নাই। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু মুক্তি আজও হয় নাই। মুক্তি সংগ্রাম চলছে। পৃথিবীর কোনো দেশে স্বাধীনতা সংগ্রাম একদিনে শেষ হয় না। অতএব আমাদের মুক্তি সংগ্রাম চলছে এবং চলবে। এখানেই শেষ করি আজকে অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই যে সেই মার্চের শুরু থেকে পরপর সুন্দর করে বলেছেন, আর মনে হয় নতুন প্রজন্ম অনেক উপকৃত হবে। এই যে অনেক অজানা কাহিনী এবং সুন্দর করে বললেন বঙ্গবন্ধুর নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে, এবং সর্বশেষ যেটা শেষ করলেন যে আমরা স্বাধীনতা পেয়েছি, এখনো মুক্তি আমরা পাইনি। বঙ্গবন্ধু যেমন আমাদের বলেছিল আমাদের মুক্তির সংগ্রাম এখনো চলছে, অব্যাহত আছে, এটা চলবে। কোনো জাতি এত মুক্তি খুব সহজে হয় না। আমরা আশা করি আমাদের মুক্তি সংগ্রাম চলবে এবং আমরা মুক্তি অবশ্যই আমাদের মিলবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা এত বছর অনেক উন্নতি করেছি। আমরা আপনারা যে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই স্বাধীনতার যারা আমরা উত্তরসূরি আছি, তারা আমরা অবশ্যই এটাকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা আমাদের মুক্তি আমরা পাবো। মনে করি যে বঙ্গবন্ধুকে যদি আমাদের যে সর্বাধিনায়ক, তাকে আমরা যে উপাধিগুলো দিয়েছি সেগুলি যদি রক্ষা করতে হয়, তাহলে তার ধারাবাহিকতা যে একটা হিমালয় উঠতে হলে ছোট ছোট পাহাড় নিয়ে যেতে হয়, এই সিঁড়িগুলো যদি তুলে না ধরা হয় প্রজন্মের কাছে, তাহলে বঙ্গবন্ধুকে যে পাওনা সে পাওনা আমাদের দেওয়া হবে না। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আজকে এখানে সুন্দরভাবে বলতে পারছে কিনা জানি না, তবে আমি বলার চেষ্টা করেছি। আপনি সুন্দরভাবে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা শুনলেন মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী এবং স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রবের স্মৃতিচারণ। ৭১-এর অগ্নিঝরা মার্চগুলোর কথা বললেন। আমাদের আজকের অনুষ্ঠান ৭১-এর মার্চ এ পর্যন্তই। এই অনুষ্ঠান আপনারা যদি আবারও দেখতে চান, আমাদের অনলাইন ভিজিট করতে পারেন ntvbd.com এই ঠিকানায়। আপনাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা।